দিশারির পক্ষ থেকে অঞ্জনাদির বাড়িতে এসেছি অঞ্জনাদির সাথে একটু আড্ডা মারবো বলে। একদমই ইনফর্মাল আড্ডা আমাদের। তাই তোমাকে দিয়ে দিদি শুরু করছি। সবার আগে তুমি আগে তোমার যে কোনো কবিতা 4 লাইন বলো। মেঘমেদুর আকাশ, ভরা বৃষ্টি, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি ধারায় সিঞ্চিত বসুধা। বিদ্যুতের ঝিলিক ক্ষণে ক্ষণে কালো মেঘের গাম্ভীর্যকে এনে দিচ্ছে। নারকেল গাছের পাতাগুলি বাতাসের নাড়া খেয়ে আবেগে চঞ্চল। জীবনের প্রান্তে এসেও এই বর্ষা ঋতু আমার মনকে করে তোলে উতলা। খোলা ছাদের উপরে এসে দাঁড়াই, অস্থির আকাশে দু চোখ মেলে দেখি ঘন মেঘের ছুটোছুটি। আমার উত্তোলিত মুখের ওপর ঝরে পড়ে অবিরাম জলধারা, রিমঝিম রিমঝিম। সারা শরীরে এক অদ্ভুত রোমাঞ্চ লাগে। আমার খোলা চুল, আমার শাড়ির অচল অবাধ্য হয়ে উঠছে বাতাসে। আমি যেন তোমার সেই মেয়ে, সেই কৃষ্ণগুরু। খুব ভালো লাগলো শুনতে। তুমি আমরা জানতে চাইবো যে একটু আগে তোমার সাথে গল্প হচ্ছিল যে তোমার এই কবিতার জগতে যে আনাগোনা এটা কিভাবে শুরু হলো? এটা ছিল, কিন্তু ছিল তো নিশ্চয়ই। লিখিনি সেরকম ভাবে কখনো। প্রোজ দিয়েই শুরু করেছি। ততটা নয়, স্কুল কলেজে ম্যাগাজিনে একটা দুটো বেরোলো। আর তখনকার দিনে এইসব নিয়ে বাড়ির লোকেরাও যে খুব একটা উৎসাহ দিতেন তা কিন্তু নয়। সেই লোকেরাই পরবর্তীকালে তারাই কিন্তু আবার আমাকে উৎসাহ দিয়েছেন যে দেখো করো। আমার এক কাকা তিনি আমার কাছেই থাকতেন রিটায়ার করার পরে। তিনি বললেন এইরকম কবিতা লিখিস। আমি আসলে যখন লিখতাম ওনাকে শোনাতাম, কবিতা লিখিস আর রেখে দিস, লাভটা কি হচ্ছে, এই করে আমার মাথায় ঢোকালেন। তো তখন আমি লিখে একটু শোনাতাম সবাইকে, কিন্তু অনুষ্ঠান তখন আমার মাথায় খেলেনি। প্রথমেই মনে হলো যে ব্রতটিকে দিয়ে যদি কবিতাটা পড়াতে পারি। তো যাই হোক, আমার ভাগ্যে জুটে গেল। আমাকে মৌসুমী ভট্টাচার্য যে সেক্রেটারি, সে অনেক হেল্প করেছিল। তো ব্রতটি আমার 9টি কবিতা পড়েছে এবং কল্যাণ সেন বরাট সুর দিয়েছিলেন। তো ওই আমার প্রথম সিডি এবং ওই আমার বাইরে বেরোলো। এটাই সেই সিডিটা না? একটু সিডিটা এটাই না, ব্রতটি যে আবৃত্তি করেছে সেটা কিন্তু শুনলাম এই প্রথম। হ্যাঁ, আমরা জানতাম এই প্রথম শুনলাম। ব্রতটি সেটা আবৃত্তি করেছে, আমরা এই ইউটিউবে আছে। আচ্ছা আচ্ছা, ইউটিউবে আছে। খুব ভালো লাগছে শুনে। তো তারপরে আমার তো উৎসাহ বেড়েই গেল স্বাভাবিক। তখন এদিক ওদিক একটু করতাম। এরপরে এলো শুভদীপের সঙ্গে আমার আলাপ। যেদিন আমার সিডিটা প্রকাশ পেল সেদিন শুভদীপ ওখানে ছিল, ওর সঙ্গে আলাপ হলো। ও তারপরে এমনই আলাপ হলো যে প্রতি বৃহস্পতিবার ও আমার কাছে আসে, আমার সঙ্গে ডিনার খেতে। আমরা যত রাত হোক আমরা বসে থাকতাম, ও না এলে খুব মন খারাপ লাগতো। এখন শুভদীপ আমার ঘরের মানুষ হয়ে গেছে। আর তার সঙ্গে আছে আমার অল্প বয়সী ছোট বন্ধুরা, তারা আমাকে ভীষণ ভালোবাসে, উৎসাহ দেয়। আর শুভদীপ তো সব জায়গায় নিয়ে যায়, ওরাও খুব উৎসাহ দেয় আমাকে, ভীষণই ভালোবাসে। এটা আমার জীবনের পরম পাওয়ার। ভালোবাসা পাওয়াটা কিন্তু একটা মস্ত বড় কথা। তারপরে আছে আমার বোন, ছোট বোন, সে আমাকে উৎসাহ দেয়। সেও লেখিকা, সেও লেখে। আলপনা ঘোষ অনেক বই টই বেরিয়েছিলেন। তো এই করেই চলছে। আর এখন তো মানে এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে যে কবিতা না লিখলে কেমন যেন একটা অস্বস্তি। মানে আমি হয়তো রান্না করতে করতে একটু ফোনে লিখি, আমি রান্না করতে করতে মনে হলো বা মাঝরাত্রিরে মনে হলো আমি উঠে পড়লাম, মানে ভেতর থেকে এমন একটা বিখ্যাত সাহিত্যিকদেরই কিন্তু এই যখন খুশি আসে ব্যাপারটা। একটা কবিতার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে অন্য জিনিস আমি টপিকটা ভেবে রাখলাম, পরে কবিতার ছন্দ মিলে গেল সঙ্গে না লিখি সেই শব্দটা আবার জোগাড় হয় না। এখন এই বয়সে না ভুলেও যাই ভীষণ।
না, বয়স নিয়ে আর তুমি কথাই বলো না, সেটাই ভালো হবে। এরকম বয়স নিয়ে আর কথা আমরা তো বলো তার না, ঊর্ধ্বে উঠেছি কারণ এখন, না? তুমি আমাদের ইন্সপিরেশন। আর কবিতা উৎসবের দিন তুমি একটা কথা বলেছিলে যে শুভদীপকে ঘিরেই তুমি এখন বেঁচে আছো, এই ব্যাপারে তোমার কি মানে কি বোঝাতে হ্যাঁ, চেয়েছো? শুভদীপের কাছে আমি এইসব ব্যাপারে অনেক মতামত নিই, আর সেটা না নিলে ও একটু আহতও হয়। মানে ও এতই আমাকে ভালোবাসে যে সেটা শুভদীপ সবসময় বলে। হ্যাঁ, মানে প্রেরণা, সেটা মূল আমার প্রেরণা দিদি, করে। মানে আমার ছোট ভাই, আর ও একদম। আমাকে ঠিক দিদি বলেই মানে। তো সেই সম্পর্ক হয়ে গেছে। তো আচ্ছা। আমাকে একটা বই প্রেজেন্ট করেছিল এই রানীচন্দ্রের লেখা রবীন্দ্রনাথের উপর। তার উপরে সেদিন দেখছিলাম ও লিখেছে যে রক্তের সম্পর্ক যে একমাত্র সম্পর্ক একদমই নয়, নয়। সেটা তুমি প্রমাণ করে দিলে। আমি তো একা করিনি, দুজনে মিলে করেছি। এবং মানে ও, হ্যাঁ, ওকেও ভীষণ ভালোবাসে। ও তো শুভদীপ না এলে এলো না করতে চায়। আমাদেরও তাই শুভদীপ। আর একটা কথা, তুমি রবিপ্রিয়ার অনুষ্ঠানটায় কি গিয়েছিলে? না, ও আচ্ছা। আর এছাড়া তুমি তো বিভিন্ন অনুষ্ঠানেও এখন যাচ্ছ। এই যাচ্ছে এখন তো কবিপক্ষ চলছে এখন তো তোমরা কি বলো, আরেকটা কবিতা শুনি? হ্যাঁ, নিশ্চয়ই। আরে রবীন্দ্রনাথের কবিতা হ্যাঁ, শুনি, রবীন্দ্রনাথ। কবিপক্ষের। সান্নিধ্য অনুভব করেছি অনেক প্রেমে, অনেক যত্নে, পালন করেছি রৌদ্রদগ্ধ 25শে বৈশাখ, পালন করেছি ঝড়ো ঝড়ো বরিশাল শ্রাবণের। রবীন্দ্রনাথ আমাদের সকলের জীবনেই একেবারে অবধারিত, মানে অপরিহার্য। তাকে ছাড়া আমাদের দিন চলে না। আমরা বিশেষ করে যারা সাহিত্য চর্চা করি, রবীন্দ্রনাথের কবিতা পড়তে ভালোবাসি, তো আমার জীবনে রবীন্দ্রনাথ এক একটি পর্যায়ে এক একভাবে এসেছেন। আর আমার একটি কবিতা, একটি নমস্কারে, এই কবিতাটি পড়লে আমার এই দীর্ঘ জীবনে রবীন্দ্রনাথের দীর্ঘ উপস্থিতি পুরোটাই বোঝা যাবে, আলাদা করে বলবার দরকার নেই। দিদি একটু বলো এই সম্বন্ধে, ছবিগুলো সম্বন্ধে। আমি আমার ছেলের কাছে যখন ছিলাম তখন আমি এগুলো এঁকেছি, অনেক সময় পেয়েছি তখন বিদেশে। হ্যাঁ, বিদেশে। ও আমাকে রং তুলি এনে দিয়েছে। তো এইগুলো তো টেনে আনা যায় না, না। ছবি তুলে নিয়ে এসেছিলাম এখানে লাগতে করে, তারপরে সবটাই আমার। বাহ। এই যে ফুলটা দেখছো, হ্যাঁ। এটা সম্পর্কে একটু বলবো। হ্যাঁ, মানে ওপরেরটা তো। এটা কানাডায় দেখা যায়। হ্যাঁ। এই ফুলটার নাম হচ্ছে ওয়েস্টেরিয়া ফুল। আর তার উপরে এই ফুলটা এত সফট, আমার সেটা দেখে একটা জিনিস মনে হলো। তখন আমি একটু ছোট্ট করে একটা কবিতা এটার উপর লিখেছি, ওয়েস্টেরিয়া ফুল। পত্রহীন শুষ্ক শাকে ওয়েস্টেরিয়া ফুল, তুমি করলে কেমন ভুল। কঠিন দেহ রুক্ষ তরু বরে, জড়িয়ে নিলে সোহাগ ঘরে কোমল বুকের পরে। ব্যথায় তোমার কোমল তনু নীল, তোমার সাথে আমি পেলাম আমার কিছু নীল। জীবন বড় কঠিন, তবু তাকেই বুকে নিয়ে বেদনাতে জীর্ণ হলাম বিশেষ সুরাতে। আমরা
আমার গান চন্দ্রাবলী, রুদ্র দত্ত আর দীপাবলি ওরা দুজনে গেয়েছে, আগমনী, সরস্বতী বন্দনা, তারপরে আরেকজন হচ্ছে এই নামটা ভুলে যাচ্ছি, দিদির গানের কথাগুলো বিভবেন্দু গেয়েছে শ্যামা সঙ্গীত। দক্ষিণীতে 5 বছর শিখেছো তাই তো? হ্যাঁ দক্ষিণীতে 5 বছর শিখেছো। হ্যাঁ, দক্ষিণীতে 5 বছর। গান তো একটা প্রাকৃতিক কবিতা সুজাতা। রাখতে পারি না, তবে একটু বললে হলেও একটুখানি গাইতে পারি, গাও, কোনো গাও। অসুবিধা নেই। একটু হলো যথেষ্ট, ও একটু না, সেটুকুই যথেষ্ট। আগে গান না কবিতা? আগে গান। একটা কবিতা হচ্ছে, এবার গান, তারপর আবার কবিতা। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভোরে দিলে এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে, যদি প্রেম দিলে না প্রাণে। ঈশ্বরের পক্ষ থেকে দিদির জন্য খুব সামান্য একটু উপহার এনেছি। উপহার বলে এটা ভালোবাসা, আমাদের সবার তরফ থেকে একটা সকলের থেকে ভালোবাসা দিদির জন্য। সামান্য, দারুণ সুন্দর, সামান্য না, কোনো উপহার ভালোবেসে দিয়ে সামান্য মানে হয় না। আমাদের আজকে ভালোবাসা মানে আজকের এই আড্ডাটা কাকুলি, আজকের আড্ডাটা মানে তো অদ্ভুত ভালোবাসা হলো। শোনো, আমরা শুধু তোমার কাছে ভালোবাসা তো পেলামই, আমরা সমৃদ্ধ হলাম। তুমি এত কিছু জানতে পারলাম দিদির সম্পর্কে। দিদির সাথে আমার আগেই আলাপ ছিল, আমি কিন্তু আজকে আবার নিতন করেছিলাম। আমি আর তার থেকেও বড় কথা, এই গরমে দিদির এখানে এসে বৃষ্টিটা পেলাম, এটা বোধহয় দিদির জন্য সম্ভব হলো। এটা বলতে পারি। আর এই সুখবরটা দিয়েছে আমাদের দাদা। পেলাম যে আমি বাড়ি থেকেই কবিতা মুখস্থ করা শুরু করবো। আমরা সবাই চেষ্টা তো করেই যাচ্ছি, করেই যাচ্ছি। আজকে আমি বলছি তুমি আজকে এমন একজনের বাড়িতে যাবো তোমার ভালো না লেগে আমি লুপ্ত হয়ে চলে এলাম। এসে আপ্লুত, সমৃদ্ধ সবকিছু। এবার কি শীতল হাওয়া, শীতলেই আমরা আমাদের আড্ডা শেষ করলাম।